প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা পৃথিবীর সর্বকালের ইতিহাসে অন্তত আমাদের জীবদ্দশায় সব থেকে খারাপ সময় বলতে যেটা বোঝায় তার মধ্য দিয়ে চলছি, এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় তো নিশ্চয় আছে, অনেকটা আমাদের হাতেই আছে। কিন্তু কিছুটা প্রকৃতি যেন তার নিজের মতো করে আমাদের বিরুদ্ধে যুদ্ধ প্রতিনিয়ত করে চলেছে, এবং সেই যুদ্ধের খেসারত আমাদের দিয়ে যেতে চলেছে। এই যে তোমাদের ছাড়া আমরা প্রায় 1.5 বছর বিদ্যালয়ে যাচ্ছি, কাজ করে চলে আসছি, ভালো লাগছে না, মানসিক অবস্থায় বিপর্যস্ত। তো এর মধ্যেই পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে হচ্ছে। নিশ্চয়ই আমরা একদিন এই অন্ধকারের বোবা টানেল পেরিয়ে সূর্যোদয় দেখব। ভালো দিন আসবে, তোমাদের ভবিষ্যৎ অনেক কুসুমাস্তীর্ণ পথ পেরিয়ে একদিন ঠিক সত্যের দ্বারে পৌঁছাবে। এর মধ্যে সবথেকে ভয়ঙ্কর যে বিষয়টি নাড়া দিয়েছে আমাদের গোটা শিক্ষক সমাজকে বা গোটা অভিভাবক সমাজকে বলতে পারো, যে কোভিডের তৃতীয় ঢেউ বা তিসরি লেহের খুব নিকটে আসন্ন। ডাক্তাররা আশঙ্কা করছেন আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যেই আছড়ে পড়বে, এবং প্রতিবারের মতনই মহারাষ্ট্র দিয়ে শুরু হবে। বেঙ্গল তো 1 মাস পিছিয়ে থাকে, অতএব 1 মাস পরে আমাদের ঢুকবে। আটকাতে পারবো না, ঢেউটা আসবে, ঢেউটা অবশ্যম্ভাবী। আমাদেরকে ঢেউ সুনামি থেকে বাঁচার জন্য যা যা আত্মরক্ষার জন্য ঢাল তরোয়াল নিয়ে বসে থাকা উচিত, যুদ্ধ করা উচিত, তাই আমাদের করতে হবে। দেখো, কিছু কিছু গাইডলাইন্স ছাত্রছাত্রীদের জন্য আসছে, সেগুলো আমি আমার মতো করে ব্যাখ্যা করে তোমাদের বলছি। বাচ্চাদের বাড়ির বাইরে যাওয়া যাবে না, কোনো টিউশন, ড্রয়িং ক্লাস ইত্যাদির বাহানাই বাইরে বেরোনো মানেই বিপদকে ডেকে আনা। অর্থাৎ সেই রামায়ণের কথাটা মনে পাড়িয়ে দিই, সীতা লক্ষণ রেখার গণ্ডি পেরিয়ে গেছিল বলেই সে রাবণ তাকে অপহরণ করেছিল। অতএব আমরা আমাদের জীবনের যে লক্ষণ রেখাটা, বাড়ির চৌহদ্দি সীমানাটা খুবই 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 প্রয়োজন ছাড়া বেরোবো না। এই সময় আমরা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বাড়ির প্রায় যাবো না বা তাদেরকে ইনভাইট করব না। জানি কথাটা বলতে খুবই খারাপ লাগছে, তোমাদের এজে এটাই স্বাভাবিক, আমাদের একটা ম্যাচিওর এজে কথাটা বলা যায়, কিন্তু এছাড়া যে কোনো উপায় নেই। কোনো রকম সোশ্যাল গ্যাদারিং, মেলা মল থেকে শুরু করে উৎসব, সামনে দুর্গাপুজো আসছে, আগস্ট সেপ্টেম্বরে তৃতীয় লেহার মানে অক্টোবরে পুজো, বুঝতে পারছো কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে। এবারে একটা কথা বলি, কেন বাচ্চাদের নিয়ে এত ভয়, অর্থাৎ 18 বছর বয়সের নিচে যারা, তাদের এত ভয়। দেখো, 18 থেকে 44 বা 44 থেকে 60 এবং 60 থেকে যারা ঊর্ধ্ব বয়সী, তাদের কিন্তু বিভিন্ন স্টেজে ভ্যাকসিনেশন প্রোগ্রাম অনেকটাই হয়ে গেছে এবং চলছে। আনভ্যাকসিনেটেড অবস্থায় কারা আছে? 0 to 18 ইয়ার্স। এখন 7-8 বছর পর্যন্ত বাচ্চাদের যে ইমিউনিটি পাওয়ার, সেটা টু মাচ হাই থাকে, প্লাস ওদের রেগুলার 1 বছর অন্তর অন্তর অন্যান্য রোগের ভ্যাকসিন চলে, ফলে তাদের ইমিউনিটি সব থেকে বেশি। কিন্তু এই যে 8 থেকে 18 বা 10 থেকে 18, এদের ইমিউনিটি পাওয়ার থাকে হাই, বাট এরা এই অবস্থায় আনভ্যাকসিনেটেড এবং সব থেকে বিপদটা এদের বেশি। দেখো, মনে করে কোভিডের ফার্স্ট ধাপে বলা হয়েছিল যে বাচ্চারা তো বাইরে খেলতে যাবে, তাদের কিছু হবে না, তাদের ভাইরাস জার্মসটা হাত থেকে তাদের বাবা মা, দাদু ঠাকুমাকে আক্রান্ত করবে। এবারে কিন্তু উল্টো, তার বাবা মা, দাদু দিদা ভ্যাকসিন হয়ে গেছে, কাজের জন্য আমাদেরকে বাইরে যেতে হচ্ছে প্রতিনিয়ত, আমাদের শরীরে জার্মস থাকবে, নাকে মুখে জার্মস কখনো হয়তো ঢুকবে। আমরা ভ্যাকসিন 1 ডোজ করে নিয়ে নিয়েছি বা কেউ 2 ডোজ নিয়ে নিয়েছে বলে আমাদের বড় কিছু হয়তো হবে না, কিন্তু আমরা যদি বাইরে থেকে বাচ্চাটাকে জড়িয়ে ধরি, হ্যান্ডশেক করি, আদর চুম্বন দিই, নো, করা যাবে না, সিম্পল করা যাবে না, তাহলে আমরা অজান্তেই বড়রা ছোটদেরকে রোগ ছড়িয়ে দিচ্ছি, যেটা ফার্স্ট ধাপে ছিল তার বিপরীত। সেই জন্য বলা হচ্ছে বাচ্চাদেরকে ভীষণ নজর রাখতে, বাইরে থেকে আসা কোনো জিনিসে হাত দেবে না, বাজার, খবরের কাগজ, সবজি, ফল, দুধ করো কিচ্ছু তা না, ফার্স্ট স্যানিটাইজ করো, তারপরে হাত দেবে। বাচ্চাদের আরও একটা স্বভাব আছে, যখন তখন চোখ চুলকোবে, নাকে আঙুল ঢোকাবে, কান চুলকোবে, মুখে হাত দেবে,
এই হাত আমরা কন্ট্রোল করতে পারি, যেখানে সেখানে দেবো না। বাচ্চাদের কন্ট্রোল করা যায় না, এবং তোমাদের বয়সে তোমরা কন্ট্রোল করতে পারবে না। কোথায় হাত দিয়েছিল 5 মিনিট আগে বলতে পারবে না, কিন্তু পরক্ষণে নাকে আঙুল চলে যাবে। ডোন্ট ডু দ্যাট। এটা কিন্তু ভীষণ খতরনাক হতে চলেছে। এমনকি বাড়ি থেকে, মানে বাড়ির বাইরে থেকে যারা বড়রা আসবেন, তারাও কিন্তু নিজেদেরকে ফুল স্যানিটাইজ করে বাড়িতে প্রবেশ করবেন বা বাড়ির অন্যান্য জিনিস টাচ করবেন, কারণ সেই জিনিসগুলো তো বাচ্চারা টাচ করবে। খুব মারাত্মক জিনিস হচ্ছে সেলফোন। সেলফোনটা আমাদের পকেটে থাকে, কিন্তু রাস্তাঘাটে বাজারে যেখানে সেখানে আমরা ইউজ করি। এই নোটিফিকেশন এলো, ফেসবুক, এই ইউটিউব, সঙ্গে সঙ্গে তাহলে হাতটা কত গন্ধা থাকছে যখন সেলফোনটা টাচ করছি। কত জার্মস সেলফোনের পিছনে যে ক্যারি কেসটা থাকে, মানে যেটাকে ব্যাক কভার, তার ফাঁকে ফাঁকে জার্মস ঢুকে থাকতে পারে। আমাদের প্রতিদিন একবার করে স্যানিটাইজ করা উচিত, বাট উই ডু নট। আমরা করি না ওটা। 7 দিনে একদিন করি, 15 দিনে একদিন করি। মোবাইল ফোনটা জার্মসের আখড়া। তাহলে বাচ্চাদের স্পেশালি খেয়াল রাখতে হবে, ফোন বাড়িতে যদি ল্যাপটপ, ডেস্কটপ, জয়স্টিক, টিভির রিমোট সব কিছু সেফ থাকে, সিকিওর থাকে, এবং দরকার পড়লে সেগুলোকে হালকা টিস্যু পেপার দিয়ে একটু মুছে নেবে। ভেজানোরও দরকার নেই, 1-2 ড্রপ জল দিলেই এটুকু হয়ে যাবে। কোনো ক্লিনজার ইউজ করবে না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, 2বার ফোন খারাপ হয়েছে স্যানিটাইজ ঢালার ফলে। রিমোট কন্ট্রোলে করবে না, ব্যাটারি নষ্ট হয়ে যাবে, কিন্তু সাথে পরিষ্কার পেপার দিয়ে মুছে নেবে। তারপর হয়ে গেলে হাতটা স্যানিটাইজ করে নেবে। বাচ্চাদের এই সময় ভিটামিন ডি খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আমরা বাইরে বেরোচ্ছি না, প্লাস আসানসোলে বা অন্যত্র তোমরা দেখছো যে ওয়েদার কীরকম। লাস্ট 1 মাস ধরে সানলাইট, সূর্য বাবা দেখা নেই, সূর্যি মামা দেখা নেই, প্রতিদিন বৃষ্টি। যে কটা দিন সূর্যি মামা বেরোবে বাড়ির বাইরে নিচে গিয়ে একটু মাস্ক টাস্ক পরে সানলাইটটা শরীরকে খাওয়াবে, এরও কিন্তু পুষ্টি দরকার। ভিটামিন ডি ট্যাবলেট খাওয়ার দরকার নেই, ভিটামিন সি ট্যাবলেট খাওয়ার দরকার নেই। উৎস আছে বলে দিচ্ছি, ভিটামিন ডির উৎস হচ্ছে সানলাইট। এটাকে বেশি করে শরীরে খাওয়াও। বাচ্চারা ফিজিক্যাল এক্সারসাইজ করবে বাড়ির মধ্যে, কারণ শরীরে যদি জং পড়ে যায় ফ্যাট গ্রো করবে, জার্মস ইজিলি অ্যাটাক করবে। এটা তো যে কেউ, মানে একটা খুব কমন আইডিয়া। আরেকটা জিনিস যেটা আমরা খুব ইগনোর করি, সেটা হচ্ছে বাড়ির বাথরুম। বেশিরভাগ বাড়িতেই কমন বাথরুম, তাই না? এক বাথরুমে 7-8 জন যাচ্ছে, 5-6 জন যাচ্ছে, 3-4 জন যাচ্ছে। কে কোথা থেকে বাইরে এসে টয়লেট করলো। জার্মস কিন্তু করোনার ভাইরাস আমরা জানি স্টুল এবং ইউরিন দিয়েও ছড়ায়। তাহলে প্রতিদিন আমরা একবার করে ডিসইনফেক্টেন্ট ইউজ করবো, বা হারপিক যা যা আছে সেগুলো ইউজ করবো। এটা কিন্তু সেফ থাকার একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যেটা আমরা ইগনোর করি, কমপ্লিটলি ইগনোর করি। এবার হচ্ছে আমরা যেখানে শুই, বসি, সেখানকার চাদর, সোফা, সেইগুলোর ভালো করে জার্মস ফ্রি করে রাখতে হবে। তার জন্য ভালো করে ধুলে ঝেড়ে রাখতে হবে। চাদর, বালিশের ওয়ার, এগুলো অন্তত 3-4 দিন অন্তর অন্তর কাচতে হবে, কিংবা সবথেকে ভালো সূর্যি মামার যদি উঠে থাকে সানলাইটে ফেলে দাও। একইভাবে বাইরে থেকে আমরা এসে একই মাস্ক যদি দীর্ঘদিন ইউজ করি, প্রতিদিনকার মাস্ক প্রতিদিন একটু সাবান জলের মধ্যে চুবিয়ে নিয়ে, রগড়িয়ে নিয়ে সানলাইটে ফেলে দিলাম, আবার পরের দিন ইউজ করো, কোনো অসুবিধা নেই। দামি N95 কেনার দরকার নেই। খুব ভালো করে শোনো, যখনই মনে হবে গলাটা খুসখুস করছে, গরম জল 1 গ্লাস, একটু লবণ ফেলে, কিচ্ছু ওষুধ মেশানোর দরকার নেই, সোজা গার্গেল করো 4-5 বার, গলা খেলবে। যারা ভালো কবিতা আবৃত্তি করো, যারা গান করো, যারা ভয়েসের কিছু কাজ করো, তাদের জন্য এটা কিন্তু দারুণ থেরাপি। গলায় জার্মস থাকলেও মরে যাবে, প্লাস গলাটাও খুলবে। একটা জিনিস এই ভুলটা আমরা করি, আমাদের বাড়িতে টুথপেস্ট হোল্ডার আছে, তার মধ্যে বাবা রাখলো, মা রাখলো, বাচ্চারা রাখলো, কাকা পিসি যারা আছে সবাই টুথব্রাশ এইভাবে রেখে দেয়, প্রত্যেকটার মুখ প্রত্যেকটার সঙ্গে মেশে। আর জানোই, বুঝতে পারছো, জার্মস তো এখান থেকে এখানে, এখান থেকে ওইখানে, মামার বাড়ি থেকে পিসির বাড়ি, পিসির বাড়ি থেকে নানির বাড়ি লাফালাফি করে চলে আসবে। প্রত্যেককে আমি বলবো, প্রত্যেকে নিজের বাড়িতে একটা ছোট্ট টুল বক্স বানাও, সেই বক্সের মধ্যে ব্রাশটাকে রেখে দাও। কোনো দুটো ব্রাশ পাশাপাশি রাখবে না, কন্টামিনেশন হয়ে যাওয়ার চান্স থাকে। আর আরেকটা জিনিস, সেটা বাড়িতে বাইরে সব জায়গায় ইউজ করবে। আমরা ফোনে কি বলি, SMS, এখানেও SMS মাথায় খেয়াল রাখবে। এস মানে সোশ্যাল ডিস্টেন্সিং, একটা লোকের সামনে মুখ ঠেকিয়ে এমনি করে কথা বলার তো দরকার নেই, ডিস্টেন্স রাখবে। মুখোমুখি না, একটু সাইড করে থাকবে, যেটা জার্মস কিছু এলে সাইড দিয়ে বেরিয়ে মুখের মধ্যে এন্টার না করে।
এম ফর মাস্ক, সবসময় মানে বাড়ির ভিতরে একা ঘরে থাকলে নো ম্যাটার, একটা ঘরে যদি 4-5 জন থাকে মাস্ক লাগাতে হবে। নেক্সট হচ্ছে স্যানিটাইজার, যখন তখন প্রয়োজন মনে হবে এখানে ওখানে হাত দিয়েছি, নাকে মুখে চুল করছে, সঙ্গে সঙ্গে স্যানিটাইজ করলাম, এবার নাক চুলকো মুখ চুলকো, নো ম্যাটার। এবারে আসছি ডায়েট অর্থাৎ খাওয়ার ব্যাপারটা। এই সময় আমাদের শরীরে যে কোনো রোগেই প্রোটিনের ঘাটতি যেন না হয় খেয়াল রাখতে হবে, ভিটামিনের ঘাটতি যেন না হয় খেয়াল রাখতে হবে। প্রোটিনের উৎসের জন্য মাছ, মাংস, ডিম গাদা গাদা কোনো দরকার নেই, প্রোটিনের আরও অনেক উৎস আছে। তোমরা উদ্ভিজ্জ প্রোটিন খাও, প্রাণীজ প্রোটিনের মধ্যে দুধ বেশি করে খাও। বাচ্চারা তোমরা যদি প্রতিদিন 250 মিলিলিটার দুধ না খাবে, আমাদের মতো বয়সে এসে খাবে না, এই বয়সে দুধ খাওয়ার বয়স। প্রতিদিন 250 ml দুধ খাও, প্রচুর প্রোটিন তোমার শরীরে ঢুকে যাবে। অনেক বাচ্চা আছে যারা মাছ খায় না, মাংস খায় না, ডিম খায় খুব কম। চেষ্টা করবে ডিমটা প্রতিদিন খেতে, প্রতিদিন একটা করে ডিম, দুটো খেলে কোনো অসুবিধা নেই। মাছ মাংস না ভালো লাগলে সয়াবিন, পনির এগুলো একদিন অন্তর অন্তর খাবে। এছাড়া ডাল, বিভিন্ন ধরনের ডাল হচ্ছে আমাদের উদ্ভিজ্জ প্রোটিনের বিরাট উৎস। 3-4 রকম ডাল মিক্স করে খাও, বা একটা ডাল এক রকম করে খাও। এমন কিছু ব্যাপার নেই যে মুসুরি রোজ খেতে হবে, মুসুর ডালে প্রোটিন বেশি, তার মানে এমন নয়। মুসুর খাও, কালকে মুগ খাও, কালকে পরের দিন ছোলা খাও, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে খাও। এছাড়া ছোলা, রাজমা এবং কাবলি ছোলা, এইগুলো মাকে বলে দাও ভিজিয়ে রাখতে দিনের বেলায়, সপ্তাহে 3 দিন করে খাও। সপ্তাহে 3 দিন, একদিন ছোলা খাও, ছোলার তরকারি, একদিন রাজমা খাও, একদিন কাবুলি চানা খাও। প্রচুর প্রোটিন সবার শরীরে ঢুকবে, বাচ্চাদের বিশেষ করে ঢুকবে। বেশ, আরেকটা জিনিস অ্যাভয়েড করতে পারলে ভালো, তার কারণ আমি যতই বলি অ্যাভয়েড করবে কেউ শুনবে না। মানে তোমাদের বয়সে হয়তো আমিও থাকলেও শুনতাম না, যদিও আমাদের বয়সে পাওয়া যেত না। দ্যাট ইজ জাঙ্ক ফুড। এখন তো রেস্টুরেন্ট খুলে গেছে, আনলক পিরিয়ড ধীরে ধীরে হচ্ছে, বাড়িতে হোম ডেলিভারি, ফট করে মারবো জোম্যাটো, সুইগি, টাক করে বাইক নিয়ে চলে এসে দিয়ে চলে যাবে। বাহ, যত পারো কম খাও, যত পারো। বাইরের খেতেই হয়, তেলটাকে সুন্দর করে টিস্যু পেপারে মুছে নেবে। যতটা জাঙ্ক জিনিসটা অ্যাভয়েড করা যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবারে আসি, এত সত্ত্বেও তোমার শরীরে জার্ম প্রবেশ করলো, করোনা ভাইরাসের জার্ম প্রবেশ করে গেল, করবেই। শিশুদের যখন বলছে খুব বিপজ্জনক, ডাক্তাররা নিশ্চয়ই কিছু একটা রিসার্চ করে বলছে, ঢুকলো কী করে চিনবে? দেখো, প্রচুর সিমটম আছে। জেনারেলি একাধটা এমন দেখা গেছে, একটা সিমটম যদি হয় 10টার মধ্যে, সেটাই সাফিসিয়েন্ট কারণ তোমার শরীরে জার্ম ঢুকে যায়। আমি ছোটো করে বলে দিচ্ছি জার্মসগুলো, সিমটমসগুলো কী কী। প্রথমে দেখো, জ্বর আসতে পারে, মাথাটা ব্যথা করতে পারে, একটু সর্দি বা সর্দি ছাড়া শুকনো কাশি হতে পারে, গলা ভেঙে যাবে, ঢোক গিলতে লাগবে, গলায় ব্যথা হবে, খিদে কমে যেতে পারে, হাঁটতে গেলে মাথা ঘুরছে, দুর্বল লাগছে, গাঁটে গাঁটে ব্যথা, শরীরের সর্বত্র ব্যথা, চোখ এবং গাল, এই আপার পোর্শন এখানে ব্যথা, মাথা সহ এই চোখ এই পোর্শনটা। লুজ স্টুল অর্থাৎ ডায়রিয়া, লুজ স্টুলটা যদি 2-3 দিন এরকম কন্টিনিউয়াস হয়, তাহলে কিন্তু সম্ভাবনা রয়েছে। আর প্রথম দিনেই গন্ধ চলে যায় না, 5-6 দিন পরে দেখা যায় গন্ধটা ধীরে ধীরে চলে যাচ্ছে। সেটা খুব সর্দি কাশি হলেও হয়, 1-2 দিন থাকে চলে আসে। যদি দেখো যে না, এই সিমটমগুলো দেখা দিচ্ছে, বাড়িতে 2টি জিনিস রাখবে, ডিজিটাল বা নর্মাল থার্মোমিটার এবং পালস অক্সিমিটার। ডিজিটাল থার্মোমিটার বা এমনি থার্মোমিটার সব বাড়িতে থাকে। টেম্পারেচারটা দিনে 3 বার করে মেপে নাও। যদি কোনো একবারে 100 ক্রস করে যায়, ডাক্তারকে জানাও, হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করো। হসপিটালে যেতেই হবে কোনো কথা নাই, বাড়ির বড় কেউ ডাক্তারকে কনসাল্ট করে ওষুধ নিয়ে আসতে পারে। তারপর উনি যদি বলেন ডাক্তার, তখন পরীক্ষাটা করবে, কিন্তু লুকিয়ে রাখবে। আমি তো 9-10-এ পড়ছি, 11-12-এ পড়ছি, আমার তো এখন মাসুল হচ্ছে, আমি এখন জওয়ান হচ্ছি, ওসব আমার কিছু হবে না, এই ভুলটি করবে না। কারণ করোনার সেকেন্ড ওয়েভ দেখিয়ে দিয়েছে, কি দেখিয়ে দিয়েছে, 30 থেকে 50 কি ভীষণ হারে আক্রান্ত হয়েছে, অল্প বয়সে তাজা তাজা প্রাণ চলে গেছে। আমি তোমাদেরকে
হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা আমার পুত্র সম, কন্যা সম, এই ভুলটি কখনো করবে না। নিজের বাবা মার কথা ভাববে, লুকিয়ে রাখবে না, অসুবিধা হলে বাবা মাকে জানাবে। সঙ্গে সঙ্গে তারা কোভিড হেল্পলাইনে ফোন করবেন, যাবতীয় ট্রিটমেন্টের ব্যবস্থা হয়ে যাবে। আর পালস অক্সিমিটার থাকলে ভালো নয়, যদি পাশাপাশি একটা দুটো বাড়িতেও থাকে, অসুবিধা হলে পালস অক্সিমিটারে মাপবে। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে মাপার নিয়মটা হচ্ছে কি, তুমি 5 মিনিট হাঁটাচলা করলে, তোমাদের এমনি হাই থাকে, 5 মিনিট হাঁটাচলা করার পর একবার পালস অক্সিমিটার মাপবে। এটা দিনে 2 বার করবে। যদি 94 বা তার নিচে নেমে যায় তাহলেই ভয়ের ব্যাপার। যদি 95, 96, 97 এইসব থাকে, টাচুট, একদম দারুণ। রুমাল ইউজ করা উচিত হাঁচি কাশির সময়। না থাকলে আমি বলবো রুমাল নয়, বেস্ট ওয়ে টিস্যু পেপার। টিস্যু পেপার এখন বিভিন্ন শপিং মল বা এতে অনেক কম দামে পাওয়া যায়। একবারে এরকম মোটা গোচ্ছা নিয়ে নাও, পকেটে রাখো, ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় রাখো। এই হাঁচি পড়ছে, টিস্যু পেপার দিয়ে হাঁচি করলে ভালো করে মুড়িয়ে একবারে বাড়ির বাইরে যে ডাস্টবিনটা সেখানে ফেলবে। যেখানে যেখানে লোকের বাড়িতে ফেলে দিও না, বাড়ির বাইরে যে কভার ডাস্টবিন তার মধ্যে ফেলে দিও। ঘরের মধ্যে ফেললে কি জামসটা ছড়াতে পারে। আর কিছুই থাকলো না, হঠাৎ হাঁচি করে দিলাম, বই খাতা একবারে ফেসে গেল, কখনো না। হাতটা আছে, মুখ্যমন্ত্রী বহুবার দেখিয়ে দিয়েছে, এইভাবে হাঁচবে যাতে এই জায়গাটা, কারণ এই জায়গাটা আমরা জেনারেলি টাচ করি না, এখানে টাচ করতে পারি বাট এই জায়গাটায় টাচ করি না। বেশ, তাহলে টিস্যু পেপারটা করবে। এবার একটা কথা বলি, আমরা যুদ্ধ করছি ভাইরাসের বিরুদ্ধে, ভাইরাসও কিন্তু যুদ্ধ করছে আমাদের বিরুদ্ধে। ভাইরাসকে আমরা শেষ করে দিতে চাইছি নাই 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 করে। ওই সোশ্যাল ডিস্টেন্সিং একটা অস্ত্র, মাস্ক একটা অস্ত্র, স্যানিটাইজার একটা অস্ত্র, ভিটামিন ডি অমুক তমুক আছে। আচ্ছা, ভিটামিন সির কথাটা বলতে ভুলে গেছি। শরীরে ইমিউনিটি পাওয়ার জন্য ভিটামিন সিটা খুব দরকার। ট্যাবলেট খাবে না, ট্যাবলেট বাজারে পাওয়া যাচ্ছে। ভিটামিন সি এই বাজারের যে কোনো মরশুমি ফল, রসালো ফল তার মধ্যেই আছে। সব থেকে ভালো যদি কাঁচা আমলকি কিনে এনে শুকিয়ে বাড়িতে খাও, বা এমনি কাঁচাই যদি খেতে পারো, একটু কষা কষা, এইটুকু কুচি করে যদি ডেলি আমলকি খাও, কিচ্ছু লাগবে না, বাকি ফল খেতে হবে না। আর একটু ড্রাই ফ্রুটস খাবে মাঝে মাঝে, বাদাম, আমন্ড, কাজু, এগুলো টুক করে 4-5টা করে পার ডে খেয়ে নেবে। আর বাজারে রসালো ফল, দামি ফল খেতে হবে না। যেদিন যেটা ইচ্ছা, আপেল খেতে পারো, কলা খেতে পারো, কলাটা খুব ভালো, পটাশিয়াম থাকে। আম খেতে পারো, মৌসম্বি, অরেঞ্জ তো এখন পাবে না, মৌসম্বি খেতে হবে। তো যে কথা বলছিলাম, ভাইরাসটা বেঁচে থাকার জন্যই এসেছে পৃথিবীতে, সেও কিন্তু অস্তিত্বের জন্য লড়াই করে যাচ্ছে। আমাদের শরীরের বিরুদ্ধে সে লড়াই করতে চাইছে, আমরা তাকে মারতে চাইছি। সে মারার জন্য কি করবে? সে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যেটা করতে চাইবে, ও এমন শরীর খুঁজবে যে শরীরে ভ্যাকসিন হয়নি। তো প্রথম দিকে বয়স্কদের হয়ে গেছিল, সেই কারণে সেকেন্ড ওয়েভে কারা আক্রান্ত হলো? 30 to 50 এই এজ গ্রুপ পিপল, কারণ তাদের ভ্যাকসিন হয়নি। এবার ধীরে ধীরে 30 to 50 ভ্যাকসিন হয়ে গেছে, এমনকি 18 থেকে 30 তাদেরও ভ্যাকসিন বেশ পুরোদমে চলছে। তাহলে আনভ্যাকসিনেটেড কারা রয়েছে? 1 থেকে 18 বছর পর্যন্ত। আগেই বলেছি 7-8 বছর পর্যন্ত বাচ্চাদের প্রতি বছরই একটা করে ভ্যাকসিন ঢুকছে, ফলে তাদের অটো ইমিউনিটি গড়ে উঠেছে। বাট 10 থেকে 18 এই যে এজ গ্রুপটা, এইটা কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে, এবং এই জন্যই তোমাদের এত কথা বলা। আশা করি তোমরা আমার কথাটা খুব পজিটিভ সেন্সে নেবে, কোনো কিছু লুকাবে না, বাবা মার সঙ্গে যোগাযোগ করবে। আজকাল প্রচুর কোভিড হেল্পলাইন, অ্যাম্বুলেন্স, এনজিও চারপাশে রয়েছে, ভয়ের কিছু নেই, সেরে উঠবে। আমরা এইভাবেই দেখবে কোভিডকে জয় করবে, এবং 4-5 বছর পর দেখবে এই কোভিড আর কিছুই নেই, কোনো মহামারী নেই, অতিমারি নেই। এটা সামান্য একটা, প্রতি বছর যে আমাদের যেমন ফ্লু ভাইরাস যেটাকে বলি, সামান্য সর্দি কাশি হয়, দুদিন পর সেরে ওঠে, এটাও তাই হয়ে যাবে। তো আমাদের যুদ্ধ জয়ের রাস্তা আমাদের হাতে। আমরা যদি অস্ত্রগুলো ব্যবহার করি সঠিকভাবে, যুদ্ধ জিতবো। হারলে আমরাই নিজেদেরকেই হারিয়ে দেবো, আমাদেরকে করোনা ভাইরাস হারাতে পারবে না, আমরাই নিজেদেরকে হারিয়ে যাবো। ঠিক আছে, তাহলে সবাইকে বেস্ট অফ লাক।